জি ২৪ ঘন্টায় আপনাদের স্বাগত। আজকের ক্রসফায়ার যখন শুরু করছি সেই মুহূর্তে একটা বিশেষ ফ্লাইট দিল্লিতে প্রায় নামবে করছে। যে ফ্লাইটের সওয়ার রাজীব বন্দ্যোপাধ্যায়, যে ফ্লাইটের সওয়ার বৈশালী ডালমিয়া, যে ফ্লাইটের সওয়ার রথীন চক্রবর্তী, প্রবীর ঘোষালরা আজই তাদের বিজেপিতে যোগদানের সম্ভাবনা। রুদ্রনীল ঘোষ, যে রুদ্রনীল ঘোষকে গত বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে দেখা যাচ্ছিল, সেই রুদ্রনীল ঘোষও এই মুহূর্তে মাঝ আকাশে ওই স্পেশাল ফ্লাইটে না হলেও তিনিও সাধারণ ফ্লাইটে দিল্লির পথে এবং রুদ্রনীল ঘোষও গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন। হিরণ তৃণমূল কংগ্রেসের আরেক খুব ঘনিষ্ঠ বৃত্তে যার অবাধ বিচরণ ছিল গত কয়েক বছর ধরে, সেই হিরণ চট্টোপাধ্যায়ও বিজেপিতে যাচ্ছেন বলে জল্পনা। পাকার রাজনীতিকের মতো অভিনেতাদের দলবদল আগে কখনো দেখা যায়নি। সোশ্যাল মিডিয়ার জল্পনা, এটা টলিপাড়ার রাজীব শুভেন্দু এফেক্ট। প্রশ্ন হলো, রুদ্রনীলের পর কারা? তাহলে কি টলিউডেও এই মুহূর্তে গেরুয়া ঝড়? মেগা সিরিয়ালে এমনই হয়, এক চরিত্রে আজ এই অভিনেতা তো কাল অন্যজন। রাজনীতিতে এসব তো জল ভাত। আজ এই দল তো কাল দলবদল। ভোটের মুখে টলিউডেও সেই অনুপ্রেরণার ছোঁয়া। তৃণমূল ঘনিষ্ঠ অভিনেতাদের দলবদল, বিজেপিতে রুদ্রনীল ঘোষ, বিজেপিতে পা বাড়িয়ে হিরণও। রুদ্রনীল বহুদিন ধরেই সিনে জগতে তৃণমূলের অন্যতম মুখ। ২১শে জুলাইয়ের মঞ্চই হোক কিংবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ, তাকে ছাড়া ভাবাই যেত না। ২০১৪ সাল থেকে তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি হিরণ। রুদ্রনীল বেশ কয়েকদিন ধরেই বেসুরো। হিরণকে নিয়ে তেমন কিছু শোনা যায়নি, অথচ দুজনেই একেবারে পাকা রাজনীতিকের মতো দলবদল সেরেছেন। টলিউড বলছে এটা রাজীব শুভেন্দু এফেক্ট। রাজনীতি আর টলিউডের সম্পর্ক বা রসায়ন বহুদিনের। বাম জমানায় টলিউডের একটি অংশ খোলাখুলি বাম সরকারের সমর্থক ছিলেন। বিপ্লব চট্টোপাধ্যায়, অনুপ কুমারদের ভোটের টিকিটও দেয় বামেরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাম আমলের লাগাম খুলে যায় তৃণমূল জমানায়। রাজ্যে পালাবদলের পর বেশ কিছু টলি তারকাদের তৃণমূলে যোগ। তৃণমূলের টিকিটে লোকসভায় দেব, মিমি, নুসরাতরা। তাপস পাল, মুনমুন সেন, সন্ধ্যা রায়দেরও লোকসভায় জিতিয়ে এনেছে তৃণমূল। ২০১৯-এর লোকসভা ভোটের পর থেকে অবশ্য টলিউডে নতুন হাওয়া। বিজেপিতে যোগ দেন ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা মিত্র, পার্ণ মিত্র, অনিন্দ বন্দ্যোপাধ্যায়ের মতো এক ঝাঁক অভিনেতা। একজন অবশ্য একেবারে চুপ, অনেকের কাছেই যিনি টলিউডের পাওয়ার সেন্টার, বর্তমানে জামিনে মুক্ত। প্রভাবশালী পরিচালকের অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে। তারকা রাজনীতির হাওয়া কতটা গরম গত ফেব্রুয়ারিতে আর্টিস্ট ফোরামের নির্বাচনেই তা মালুম হয়। অধিকাংশ আসনে তৃণমূলপন্থীদের বিরুদ্ধে প্রার্থী হন বিজেপি ঘনিষ্ঠরা। ভোটে বিজেপি ঘনিষ্ঠ প্রার্থীরা দাগ কাটতে পারেননি, বরং নিরপেক্ষ প্রার্থীরাই ভোটে বেশি সমর্থন পেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেলেব অভিনেতাদের সঙ্গে রাজনীতির সম্পর্ক দেওয়া নেওয়ার, আগেও ছিল, এখনো আছে। পার্থক্য একটাই, রাজনীতি থেকে শিখে অভিনেতারাও এখন রাজনীতিক হয়ে উঠছেন। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের দুই মুখপাত্র, রয়েছেন অরূপ চক্রবর্তী এবং রয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন শ্রমিক দাশগুপ্ত এবং সুমন ব্যানার্জি। এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে যোগ দেবেন হিরণ চ্যাটার্জি, অভিনেতা, যাকে নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। আমি প্রথমে অরূপবাবুর কাছে আসবো। অরূপবাবু, আমরা দেখেছি ২১শে জুলাইয়ের মঞ্চ হোক বা অন্য যে কোনো তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান বা সরকারি অনুষ্ঠান, সেখানে টলি তারকাদের ভিড়, বড় পর্দা হোক ছোট পর্দা হোক, তাদের ভিড়। একাধিক নামী তারকা, বড় মেজো সেজো তারকা, তারা টিকিট পেয়েছেন বিভিন্ন সময়ে। এবার কি টলিউডেও বিভাজন, টলিউডেও গেরুয়া ঝড়? মৌপিয়া, তোমার একটা জিনিস যদি লক্ষ্য করো, যে এই সেলিব্রিটি আর কি অভিনেতা অভিনেত্রীদের ভারতের রাজনীতির আঙিনায় পদার্পণ তো নতুন কিছু ঘটনা নয়। অমিতাভ বচ্চন একসময় প্রার্থী হয়েছিলেন উত্তরপ্রদেশের বুক থেকে লোকসভায়। জয়ললিতার মতো সেলিব্রিটি একটা দীর্ঘ সময়ে দশকের পর দশক ধরে রাজত্ব চালিয়েছেন। এনটিআরের মতো মানুষ আমরা দেখেছি সারা ভারতবর্ষের আঙিনা থেকে, এমনকি সাম্প্রতিককালের জয়প্রদা বা হেমা মালিনী সাংসদ, এখনও গোবিন্দা থেকে শুরু করে উর্মিলা মাতোন্ডকর, সকলেই কোনো না কোনো দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং এটা অন্যায় কিছু নেই, প্রত্যেক প্রফেশনের মানুষই রাজনীতিতে আসতে পারেন যদি মানুষের জন্য কাজ করতে চান, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আজকে প্রথমত আমার খুব ভালো লাগলো একটা জিনিস দেখে,
যে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহকে, যে তিনি আজকে পশ্চিমবঙ্গ থেকে 6 জন পরিযায়ী শ্রমিকের জন্য স্পেশাল চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছেন। কারণ আমরা দেখেছি লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকরা পায়ে হেঁটে হাজার হাজার মাইল পথ অতিক্রম করেছিলেন, তাদেরকে রেল লাইনে মৃত্যুবরণ করতে হয়েছিল। তখন এই অমিত শাহ দল বলেই প্রচার করেছিল যে রেল লাইনটা কি শোয়ার জায়গা। তো আজকে আমাদের 6 জন পরিযায়ী শ্রমিকের জন্য অমিত শাহ যে বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করলেন, এর থেকেই প্রমাণিত হয় যে ওনারা কতটা সহানুভূতিশীল। আমি এখানে আসবো অরূপবাবু, ইতিমধ্যে হিরণ আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। হিরণ চ্যাটার্জি, আমি একটু একদম সময় নষ্ট না করে আমি সরাসরি হিরণের কাছে যে প্রশ্নটা নিয়ে যাবো। হিরণ, এই মুহূর্তে সবাই এই প্রশ্নটারই উত্তর চায় যে হিরণ কি আগামীকাল বিজেপিতে যোগদান করছে? আমি একদম স্ট্রেট এই প্রশ্নটা করতে চাই তোমাকে। আমি জানি না গো এখনো সেটা, আমি সেটা এখনো জানি না আগামীকাল কোথায় জয়েন করছি, কি করছি, কারণ সবই তো সম্ভাবনা। তো সম্ভাবনাতেই থাকে, যখন কিছু করব তখন সবাই জানতে পারবে। মানে সম্ভাবনা তো অ্যাটলিস্ট উড়িয়ে তুমি দিলে না, তাই তো? দেখো, রাজনীতিতে তো সব কিছু সম্ভাবনার মধ্যে থাকে, তো উড়িয়ে তো কিছুই দেওয়া যায় না, তাই না? তো সব কিছু দেখে সিদ্ধান্ত নেবো, বাট রাজনীতি করব সক্রিয়ভাবে, যেরকমভাবে করছিলাম অনেক দিন ধরে সেরকমভাবেই করব। আমি তো কলেজ থাকাকালীন রাজনীতি করেছি, যখন কলেজে পড়েছি। তো অভিনেতা হওয়ার পরে যে রাজনীতি শুরু করেছি এরকম তো নয়। তো হিরণ এখন অবধি তৃণমূল কংগ্রেসেই আছে নাকি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে নেই? এই উত্তরটা পাওয়া যাবে হিরণ? এখন অবধি তো আছি তৃণমূল কংগ্রেসে, আজকে অবধি। এখন অবধি যখন এই স্টুডিওতে বসে আছি, এখনো তো আমি তৃণমূল কংগ্রেসে আছি। এখনো তো কোথাও বলিনি যে আমি তৃণমূল কংগ্রেসে নেই। কিন্তু রাত পোহালে? না, রাত পোহালে হঠাৎ করে কিছু চেঞ্জ হয়ে যাবে না, মানে হঠাৎ করে তো কিছু হয় না কোনো জিনিসে। মানে আজকে রাত্রি এখন বলে যাচ্ছি যে আমি আছি, আর কালকে সকালে উঠে দেখবে তুমি নেই, এরকম ম্যাজিক তো হয় না। কিন্তু এটা ভাবনা চিন্তা, অর্থাৎ এটা ভাবনা চিন্তা চর্চা বা কথাবার্তা এটা চলছে তো হিরণ, না হলে আজকে নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে তুমি আর আমি এই আলোচনাটা করতাম না। সেটার প্রেক্ষাপটটা কি যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো প্লিজ। আমি জানি তুমি ক্যান্ডিড ওয়েতে অনেক কিছুই শেয়ার করো, তো সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করো প্লিজ। দেখো, রাজনীতিতে যখন আমি কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখন যেভাবে রাজনীতি করেছি, তারপরে যখন আমি অভিনয় জগতে এসেছি, তারপরেও সক্রিয়ভাবে রাজনীতি করেছি। বাট বেশ কিছুদিন ধরে আমি দেখছিলাম যে রাজনীতিতে কিরম একটা হঠাৎ করে কিরম একটা সব বদলে গেছে। তো যে যাকে পারছে হুমকি দিচ্ছে, যে যার সঙ্গে, কেউ বলছে কবজি কেটে নেবো, কেউ বলছে এখান থেকে মেরে ফাটিয়ে দেবো। তো আমি এরম শুনে খুব একটা অভ্যস্ত নই এরমভাবে রাজনীতি করতে কখনো। মানে আমি নিজে অভ্যস্ত নই, এটা আমার ব্যক্তিগত মতামত। তো সেই সব দেখে শুনে একটু নড়ে চড়ে বসলাম যে না, আবার কিছু একটা করতে হবে। কারণ আমাদের যুব সমাজ যেটা দেখছে, আমার মনে হয় না যে যুব সমাজ এইটা দেখতে চাইছে যে সারাক্ষণ একটা গালাগালি চলবে, সারাক্ষণ মানুষকে হুমকি দেবে, একটা ভয়ের সব দিক থেকে। মানে এমন আমি কাউকে একা বলছি না, সবাই সব রকমভাবে কিরকম একটা আক্রমণাত্মক একটা রাজনীতি শুরু হয়ে গেছে। সবাই কিরকম একটা বদলা নেওয়ার, কিরকম একটা হুমকি দেখানোর একটা রাজনীতি শুরু হয়ে গেছে। আমার মানে এটার বিরুদ্ধে কিছু একটা করতে হবে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি। বাট সেটা সঠিক সময়ে বলবো যে কিভাবে সেটা করব, মানে কোন প্ল্যাটফর্মে করব, কিভাবে করব, সেটা সঠিক সময় ডেফিনেটলি সবাইকেই বলবো। না জানি তো কিছু করবো না, লুকিয়ে তো কিছু করা যায় না রাজনীতি। আমি আসবো তোমার কাছে হিরণ, আমি এখানে একটু তৃণাঙ্কুরের কাছে আসবো। তৃণাঙ্কুর, হিরণ চ্যাটার্জি যিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সক্রিয়ভাবে ছিলেন এবং এখন অন্তত আজকে এই মুহূর্তে যখন আমরা ক্রস ফায়ার করছি তখন অবধি আছেন, কিন্তু হিরণের সুরটা থেকে স্পষ্ট যে তার মধ্যে এই মুহূর্তে একটা দোনামোনাও আছে। সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থানটা কি? দেখুন, পার্টি নিশ্চয়ই পার্টির স্ট্যান্ড বলবে, আমি এখানে পার্টির স্ট্যান্ড ডাইরেক্টলি বলতে পারি না। কিন্তু আমি একটা কথা বলতে চাই, হিরণদার ক্ষেত্রে, হিরণদাকে একটা সময় আমি অ্যাক্টিভ দেখতাম, তারপর খুব বেশি দেখিনি। আমার মানুষের হিসেবে হিরণদাকে এখনও মনে হচ্ছে অনেকটা কনফিউজিং। কেন তিনি একটা কথা খুব তাৎপর্যপূর্ণ বললেন যে আমি আজকে আছি, কালকে চিন্তা বদল করে নেবো, তা তো হয় না। আমরা বিজেপি নেতাদের বা যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছে তাদের অনেক সময় কনফিউজিং দেখেছিলাম, কিন্তু দাদার একটা জিনিস ভালো লাগলো, তিনি ডাইরেক্ট বললেন আজকে এখানে আছি, কালকে হুট করেই পরিবর্তন হতে পারি না। তবে দাদাকে আমি বলবো যে ছাত্র যুব সমাজের জন্য, ইয়ং জেনারেশনের জন্য এই দল অনেক কিছু করছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এবং তিনি যদি কোনো বিষয়ে তার বক্তব্য থাকে তিনি অবশ্যই পার্টি ইন্টারনাল বলতে পারেন। আমার বিশ্বাস পার্টি সেই সুযোগ সকলকে দেয়। আমি একজন সাধারণ ছাত্র সভাপতি, তিনি
তিনি এই যুবর দায়িত্বে ছিলেন, তিনি যদি কাজ করতে চান আমাদের দলে কাজ করার প্রচুর সুযোগ, যেহেতু আমি সামান্য ছাত্র সভাপতি হয়ে যদি এত সুন্দরভাবে কাজ করার স্বাধীনতা পেয়ে থাকি এবং কাজ করতে পারি, উনি যদি কাজ করতে চান আগামী দিনে আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। হিরণ, দেখো আমি কাকে কিভাবে কি বলবো সেটা ডেফিনেটলি আমি স্টুডিওতে এসে কোনো একটা চ্যানেলে এসে মধ্যে তো বলবো না, যে আমি আমার বক্তব্য চ্যানেলের মাধ্যমে হঠাৎ করে বলতে শুরু করে দেবো যে আমার এই দুঃখ, আমার এই ক্ষোভ, আমি এই করতে চাই, আমি কাজ করতে চাই, আমি কাজ করতে পারছি না। আমার মনে হয় আমি যেটা প্রথমেই বললাম যে যেটা আমি সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি করব, বাট সেটা সঠিক সময় সবাইকে জানাবো। বাট সেটা ডেফিনেটলি এসে স্টুডিওতে এসে হঠাৎ করে বলে দিলাম যে আমি এই চেয়েছি, আমি এই পাইনি, আমার এই না পাওয়ার এই ক্ষোভ, অভিমান, দুঃখ। আমার মনে হয় আজকের যুগে সারা ভারতবর্ষ জুড়ে মানুষ, বিশেষ করে সারা পৃথিবীতে যুব সমাজের যে আমাদের সংখ্যা সবচাইতে বেশি ভারতবর্ষে, বিলো 40, বিলো 35। তো তারা একটা অ্যাসপিরেশনস চাইছে এমন একটা দেশ থেকে, এমন একটা নেতৃত্ব থেকে। তারা দেখুন তাদের কাছে আজকে না রাজনীতি যে হঠাৎ করে হিরণ, সেই নেতৃত্বের প্রতিমূর্তি কে? না আমি সেটাই বলতে চাইছি, তারা হঠাৎ করে এইটা জানতে চাইছে না যে এ ডানপন্থী, এ বামপন্থী, এ অমুক নেতা, ও অমুক সেলিব্রিটি। তাদের কাছে একটা তাদের কাছে একটা জীবনের লক্ষ্য এসে গেছে যে আমরা কি পাচ্ছি, আমরা কি করতে চাই। আমাদের কাছে একটা কর্মসংস্থান দরকার। আমাদের একটা বাচ্চা মেয়ে, ধরো আমার মেয়েকে যদি জিজ্ঞেস করি, সে ডানপন্থী বামপন্থী কিচ্ছু জানে না, সে জানে রাস্তায় বেরোলে একটা রাস্তার লাইট দরকার, সেই লাইটটা টিম করে বাল্ব হবে না সেটা হ্যালোজেন হবে, সেটা এখন খুব ইম্পর্ট্যান্টে দাঁড়িয়েছে। আমার প্রপারলি রাস্তা দরকার, আমার শিক্ষা ব্যবস্থা দরকার, আমার স্বাস্থ্য। কি সিদ্ধান্ত নিলাম সেটা সবচেয়ে বড় কথা না, সেটা হলো যে মানুষ কি ভাবছেন সেটা সবচেয়ে বড় কথা। মানুষ যেদিকে ভাবছেন আমি সেদিকে ভাববো, কারণ মানুষই আলটিমেটলি ডিসাইড করে। আর আমরা যারা নেতা, মানে যারা আমরা মনে করি যে আমরা নেতা, আসলে আমি তো কখনোই মনে করি না, আমার মনে আমি একজন সামান্য নাগরিক, বাই প্রফেশন আই এম অ্যান অ্যাক্টর। বাট মানুষের কাছে আজকে সবচাইতে বেশি দরকার হলো কাজ, জীবিকা। তারা কি করবে, তারা চোখের সামনে কি দেখতে পাচ্ছে যে আমি কি করব কালকে। মানে যুব সমাজ বলছে যে আমার কাছে কাজ কোথায়, আমাকে তো কাজ করতে হবে। সুমন দেখছি আমি অত্যন্ত দিদি মন দিয়ে তিনটে কথাই প্রসঙ্গে একটু বলতে চাই, হ্যাঁ, একটু একটা কথা বলতে চাই সম্মান জানিয়ে। দাদা যেই কথাগুলো হিরণদা বললেন, প্রথমে হচ্ছে আলো। এই আলোর ব্যবস্থা বোধহয় এই পশ্চিমবঙ্গ সরকারের আমলেই বিগত 10 বছরে সবচেয়ে উন্নত হয়েছে। স্বাস্থ্য পরিষেবা বাংলায় এখন অনেক এগিয়ে গেছে। আগে একটা হসপিটালের অবস্থা কি ছিল আমরা দেখেছিলাম, আর বর্তমান দিনে হাসপাতালগুলো প্রায় নার্সিং হোমকে হার মানায় এবং আমি আসবো তৃণাঙ্কুর, আমি একটু সুমনের কাছে যাই, কারণ তাই আমার মনে হয় বিনোদন ওনার জগতে নির্দিষ্ট সুমন ফোরাম একই সঙ্গে রয়েছে, হিরণের সাথে যদি তো কিছু বলার যদিও থাকে রাজনৈতিক নির্দিষ্ট ফোরামে প্ল্যাটফর্মে বলতে অন্তত পারে। আজকের দিন অবধি ভিন্ন প্ল্যাটফর্মে রয়েছে, অন্তত আজকের দিন অবধি। আজকের দিন কথাটা খুব সিগনিফিকেন্ট। আমি দেখি সুমন এই সম্পর্কে কি ভাবছে বা হিরণের কথাটা কিভাবে ইন্টারপ্রেট করছে। সুমন, হিরণের সাথে আমার এর আগেও বহুবার কথা হয়েছে, দু একটা অনুষ্ঠানে যখন দেখা হয়েছে তখন কিছু কথা হচ্ছে, সেগুলো একান্ত আমাদের ব্যক্তিগত কথা, আমি এখানে চ্যানেলে সেটা অবশ্যই শেয়ার করতে চাই না। তবে ও যে নরেন্দ্র মোদী তথা ভারতীয় জনতা পার্টির যে কাজ, যে প্রক্রিয়া, যে নীতি, যেভাবে এই দলটা চলে, তার প্রতি যে ওর সম্মান আছে এবং সেই ভাবধারাতে যে ও বিশ্বাস করে সেটা আগেও জানিয়েছিল। এবং তৃণমূল কংগ্রেসে থাকাকালীন ওকে কি কি সহ্য করতে হয়েছে সেই সব বিষয়ে জানিয়েছিল। আমি জানি যে এগুলো নিয়ে আমিও আলোচনা করি, ও খুব একটা চায় না। বাট যেহেতু আমরা একই প্রফেশনে আছি, ও আমার কলিগ, সেই জায়গা থেকে সেদিন ওর কথাগুলো শুনেই আমার খুব খারাপ এবং অসহায় মনে হয়েছিল। তো সেদিন আমি ওকে বলেছিলাম যে আমরা একসাথে কাজ করি। তো তখনও বলেছিল যে নিশ্চয়ই আমি কাজ করতে আগ্রহী, আমি একটু ভাবনা চিন্তা করে নিই। হ্যাঁ, তুমিও করে নাও, অবশ্যই ডিসিশনটা আমাদের দলের ক্ষেত্রেও হবে, আমি তো ডিসিশন নেওয়ার কেউ নই। কিন্তু এটা যে শুধু হিরণের ক্ষেত্রে হচ্ছে সেটা নয়, কিন্তু এটা যে শুধু একজন অভিনেতার ক্ষেত্রে হচ্ছে সেটা নয়। কিন্তু আমরা হয়তো বড় বড় নেতা নেত্রীদের দেখতে পাচ্ছি যে তারা ওই দলে দমবন্ধ হয়ে চলে আসছে। একবার নিচু তলার দিকে তাকান, নিচু তলার মানুষরা যারা সত্যি 10 বছর ধরে যাদেরকে লুটপাট করা হয়েছে, যাদের ঘাড়ে জোর করে সিন্ডিকেট ট্যাক্স বসিয়ে দেওয়া হয়েছে, তারাও যে সরে যাচ্ছে, সেটাও কিন্তু সত্যি যদি একটা দলের সংগঠনের দিকে তাকান সেটা পরিষ্কার দেখতে পাওয়া যায়। আমি আসবো সুমন, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে। বিরতির পর ফিরে আসছে, আমরা শোনাবো যে দিলীপ ঘোষ তিনি এই প্রসঙ্গে কি বলছেন। তবে তার আগে একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন ক্রসফায়ার।
ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছি যে টলি তারকাদের মধ্যেও এবার গেরুয়া শিবিরে যাওয়ার দিকে ঝোঁক কি না তাই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন হিরণ, যে হিরণকে নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। শ্রমিক দাশগুপ্তর কাছে যাব। শ্রমিক বাবু, তাহলে কি বিজেপিও নজর রাখছে এই সমস্ত টলি তারকাদের দিকে? মৌপিয়া, প্রথমত একটু ওই তৃণাঙ্কুর বলছিল না হিরণের কথার পরিপ্রেক্ষিতে যে আমাদের রাজ্যে শিক্ষা স্বাস্থ্যের প্রভূত উন্নতি হয়েছে, অর্থনীতিতে একটা ইন্ডেক্স তৈরি হয়, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটাকে বলা হয় মানব উন্নয়ন সূচক, যেটা মাপা হয় স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক পরিস্থিতির ওপর। তাতে পশ্চিমবঙ্গ 28 নম্বরে আছে আমাদের সারা দেশের মধ্যে। সুতরাং তৃণাঙ্কুর ভাই যতই এরকম মানে মুখস্থ করা তোতা পাখির মতো বলে দিক, সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পারছে এই দাবিটা সম্পূর্ণ যুক্তিহীন এবং মিথ্যে। এবং এর ভিত্তি করে আমি ভাই আলোচনা করছি, আসবো প্লিজ। এটা নিয়ে নিঃসন্দেহে আলোচনার একটা পরিসর রয়েছে, কিন্তু আজকে প্লিজ আমাদের সিলেবাসে ফিরুন। ও যেহেতু বলেছে বলে আমি এটা জাস্ট বললাম, এবং আমার যে এই প্রসঙ্গতেও সেটাই খুব মানে রেলেভেন্ট। এই কারণে শুধু হিরণ বলে নয় বা কলাকুশলীর বলে নয়, পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ এইটা বুঝতে পেরেছে বলে আজকে কিন্তু বিজেপি দলটায় প্রতিনিয়ত প্রচুর সংখ্যক বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর মানুষ যোগ দিচ্ছেন। আজকে কলাকুশলীরই বা বড় বড় নেতা যারা, তারা যেহেতু আপনাদের প্রচারের আলোর মধ্যে থাকে বলে এগুলো হয়তো মানুষের চোখের সামনে আসে, কিন্তু এই যে বিজেপি দলের সাথে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করার ব্রত নিয়ে মানুষ আমাদের দলে আসছে কিন্তু 2014 পর থেকে। এই যে আমার সাথে আছে সুমন ভাই, ওর সাথে ও আমার খুব স্নেহের একটা পাত্র, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। ও তো বিজেপি দলটা করছে আজকে কতদিন হয়ে গেল ও। এবং আপনি যদি দেখেন তৃণমূল দলের সাথে আমাদের দলের যেটা তফাৎ, তৃণমূল দলে যেসব কলাকুশলীরা আছে, আমি একেবারে অরূপ ভাইয়ের সাথে একমত যে যে প্রফেশনেই থাকুন তাদের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু তৃণমূল দলে অভিনেতা অভিনেত্রীদেরকে মানে তাদের গ্ল্যামারকে ব্যবহার করে আসন যেতে হয়, তারা মানুষের সাথে নেই। আজকে দেব বলুন, নুসরাত বলুন বা মিমি চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুনমুন সেন থেকে শুরু করে দেব থেকে নুসরাত থেকে মিমি থেকে একের পর এক সাংসদ, শতাব্দী রায়, তাপস পাল, তাদের আমরা দেখেছি যথেষ্ট গুরুত্ব সহকার, দেবশ্রী রায়, তালিকাটা তো দীর্ঘ। তারপরেও আপনি কিভাবে বলবেন যে যথাযথ গুরুত্ব দেওয়া হয়? এই জন্য বলছি না গুরুত্ব তারা, আমি বলছি তারা কিন্তু মানুষের গুরুত্ব দেয় না, দল তাদের গ্ল্যামারকে গুরুত্ব দেয়। দেব এই 2019-এর পরে 83 দিন অধিবেশন হয়েছে, উনি উপস্থিত ছিলেন 19 দিন, মিমি চক্রবর্তী 21 দিন, নুসরাত 23 দিন। তাহলে যারা নাকি যাদেরকে মানুষ ভোট দিয়েছে, এইটা তাদের মানুষের ওপর দায়িত্ববোধ। আর উল্টো দিকে কি ক্রাউড পুলার হিসেবে তাদের নেওয়া, তাদের সত্যি সত্যি দলের মধ্যে তৃণমূল দলে রাজনৈতিক কার্যকলাপের মধ্যে কতটা গুরুত্ব তাদের দেওয়া হয়, নাকি আসলে আসবো শ্রমিক বাবু, নাকি শুধুমাত্র ক্রাউড পুলার হিসেবে তাদের ব্যবহার করা হয়, যে অভিযোগটা করছেন শ্রমিক বাবু? আসবো শ্রমিক বাবু। অরূপ দা প্লিজ। মৌপিয়া, আমি হিরণের কথাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি। আসলে দেখুন, রাজনীতি তো সবসময় সম্ভাব্যতার শিল্প। এবার সম্ভাব্যতার শিল্পে আগামীকাল কি করব সেটা আমি আজকে জানি না, বা আমি বলতে চাইছি না, সেটা তার ব্যক্তিগত চয়েস। আমার না নচিকেতার সেই বিখ্যাত গানটা মনে পড়ে যাচ্ছে, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কালকে ভক্ত রামের। আমার নচিকেতার গানটা কোট করে হিরণকে আমার খুব মানে স্বনির্বন্ধ অনুরোধ, হিরণ কর্মসংস্থানের কথা বলে এমন একজন নেতার কথা বলছেন, আমি জানি না উনি কোন নেতার কথা বলছেন, কিন্তু ভারতবর্ষের ওই নীতি আয়োগ, এটা আমাদের তথ্য নয়, কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের না আমি বলছি আমি খোলসা করেননি, আমি সেই জন্য কারুর নাম করে বলছি না, কিন্তু নীতি আয়োগ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে যে কর্মসংস্থানের বিচারে সারা ভারতবর্ষে 6.5 বছরের 14 কোটি বেকার নতুন তৈরি হয়েছে। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমি যেটা বলতে চাইছি যে ওনাদের শ্রমিকবাবু স্বভাব হচ্ছে অন্যান্য রাষ্ট্রে ঢোকা। আমি স্ট্যাটিস্টিক্স বলছি না, আমি টলি নিয়ে বলছি। আজকে আমরা স্ট্যাটিস্টিক্সে যাচ্ছি না, আজকে আমরা রূপলী পর্দার রসায়নে যাচ্ছি। হিরণের কাছে উত্তর নেব। হিরণ, কোন স্ট্যাটিস্টিক্স যাচ্ছি না, উত্তর নেব। হিরণ, আমি কোন স্ট্যাটিস্টিক্স আমি এক সেকেন্ড, আমি শেষ করিনি, আমি কনক্লুড করিনি। মৌপিয়া আমি কনক্লুড করে নিচ্ছি। মৌপিয়া আমি কথাটা শেষ করতে পারলাম না। বলো অরূপ দা, বলো। আমি কনক্লুড করে নিচ্ছি, জাস্ট একটু কনক্লুড করে নিচ্ছি। মৌপিয়া, আমি যেটা বলতে চাইছি যে আজকে যে সমস্ত অভিনেতা বা অভিনেত্রীরা তারা অনেকে বিজেপির দিকে জয়েন করেছেন, এটা অনস্বীকার্য, কিন্তু যদি আজকে আমরা লক্ষ্য করি যে ভারতবর্ষের বুকে সর্বশ্রেষ্ঠ অভিনেতা
যিনি কখনো কৃষক সেজে ফেলেন, আজকে বাংলার ভোটের আগে রবীন্দ্রনাথ সেজেছেন, এরকম ভারতবর্ষের সর্বোচ্চ অভিনেতার কাছে যদি তারা ট্রেনিং নিতে গিয়ে বিজেপিতে জয়েন করেন, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। কিন্তু রাজনীতিবিদ হিসেবে যদি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হয়, তাহলে তারা কৃষক আন্দোলনের পক্ষে একটি কথা বলেছেন, একটি কথা বলেছেন কৃষক আন্দোলন নিয়ে, একটি কথা বলেছেন প্লিজ আমি হিরণের কাছে যাব। হিরণ, কথা বলেছেন কৃষকের এই আন্দোলন নিয়ে। আমি হিরণের কাছে জানতে চাইবো, শুধু হিরণ, কোথাও তো একটা আজকে যে এই চর্চাটা হচ্ছে তার নেপথ্যে তো একটা প্রেক্ষিত আছে, একটা কোথাও তাগিদ আছে, তোমার ভাবনার একটা পরিসর রয়েছে, সেই জায়গাটা একটু আমাদের সঙ্গে শেয়ার করবে? না, আমি তো যেটা বললাম যে যেটা সবচাইতে বেশি আমাকে নাড়িয়ে দিয়েছে যে এই রাজনীতির যে সংস্কৃতি সেটা কিনা একটা বদলে গেছে। মানে আমি সেইটা শুনে, সেইটা দেখে, সেটা শুনে এই মুহূর্তে যে দুটো শিবিরের মধ্যে যাতায়াত নিয়ে আলোচনা হচ্ছে, রাজনৈতিক মহলের একাংশ সমালোচকরা তারা বলছেন যে রাজনৈতিক সংস্কৃতি বলো বা যা কিছুই মোটামুটি নাকি একই ধরনের। দেখুন, সেটা যারা বলছেন তাদের প্রত্যেকটা ব্যক্তিগত ব্যাপার। দেখুন, কদিন আগে যেটা চলছিল যে একে রেপ করে দেবো, ওকে রেপ করে দেবো, এই সমস্ত কথাগুলোতে আমি প্রচণ্ড পরিমাণে প্রতিবাদ করি। এগুলো তো বলা উচিত নয়। তারপরে ক্ষমাও চেয়ে নিয়েছে, সেটা তো অন্য ব্যাপার, কিন্তু এগুলো নিয়ে বলা উচিত নয়। এগুলো নিয়ে ডেফিনেটলি আমি তো এগুলো সাপোর্ট করবো না কখনই। মানে আমি যদি কখনো কোনো দল জয়েন করি বা কারোর সঙ্গে থাকি, যে দলের সঙ্গেই থাকি, সেই দলে যদি কখনো কেউ এই সমস্ত নারীদের অসম্মান করে, কেউ যদি রেপ নিয়ে কথা বলে, তাদের সঙ্গে আমি কীভাবে সাপোর্ট করবো? সেটা সাপোর্ট করা যায় না। আর যে কৃষক আন্দোলন হয়েছে, কৃষকদেরকে তো প্রচণ্ডভাবে সম্মান করি আমি কৃষকদের, তারাই তো আমাদের পুরো ভিত তৈরি করে দিয়ে আছে। বাট সেই কৃষকদের আন্দোলনের সঙ্গে যখন এই আমাদের প্রজাতন্ত্র দিবসে যে ঘটনাটা ঘটলো, সেটা তো প্রতিবাদ করব। তো আমাদেরকে কোথাও একটা গিয়ে ব্যালেন্সড হতে হবে। যদি আমরা সবসময় পক্ষপাতদুষ্ট হয়ে যাই, আমরা সব কিছুতে বায়াসড হয়ে যাই, যে ভুলটা করছে সেই ভুলটা যদি আমি দেখতে না পাই, সবসময় যদি আমি একদিকে চোখ রেখে থাকি যে এটা ঠিক মানে এটাই ঠিক, ভুলটাকে আমি ভুল বলে স্বীকার করব না, সেইখানে গিয়ে আমার কোথাও মনে হচ্ছে যে না, এই জায়গাটা একদমই ঠিক না। সেইটার জন্য আমার, দেখো, আজকে আমি এত বছর অভিনয় করেছি, প্রায় প্রায় এক যুগ হয়ে গেল। আজকে অনেকে আমি যখন জয়েন করেছিলাম 2014 সালে ওয়ার্কিং প্রেসিডেন্ট অফ তৃণমূল যুব কংগ্রেস যখন জয়েন করেছিলাম, তারপরে অনেকে অনেক কিছু বলেছে, আরে এ তো ধান্দার জন্য জয়েন করেছে, আরে এ তো অনেক সিনেমা করার জন্য জয়েন করেছে, আরে দেখবি এর তো সমস্ত কিছু লাইফস্টাইল বদলে যাবে, এ তো অনেক কিছু করে নেবে। দেখো মৌপিয়া, তুমিও জানো যে আমার সেই সময়তে আমার যে গাড়ি ছিল, সবচেয়ে দামি গাড়ি, আমি তৃণমূল কংগ্রেস করার পরে সেই গাড়ি বিক্রি করে দিয়েছি। এখন আমি একটা ভাড়া বাড়িতে থাকি। তো আমি এমন একটা মানুষ, যদি কেউ কখনো বলে যে সে পার্টি করতে এসে এই ধান্দার জন্য এসছে, আমি পার্টি করার পরে আমার সিনেমার সংখ্যা কমে গেছে 2014 পর থেকে, তুমি যদি সেই হিসাব করে দেখো। তো মানুষের যে দৃষ্টিভঙ্গি সবসময় কোনো একটা দিকে হয়ে যায়, যে এটা করছে মানে এ কোনো একটা ধান্দা করতে নামলো, এটা অমুক করতে গেল, এটার জন্য মানুষ করতে হবে, সেটা তো নয় সবসময়। তো মানুষকে কোথাও একটা ব্যালেন্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কথা একটা বলেছে, যারা তৃণমূল কংগ্রেস দলটা প্রকৃতভাবে করে তারা নিজের পয়সাতেই দল করে, এবং আজকে হিরণদা যেভাবে বলছিল, আমরা প্রত্যেকেই কম বেশি নিজের থেকেই দলটা করি। আমি আশা করব যে হিরণদা এইভাবেই নিজের শিরদাঁড়াটাকে সামনে নিয়ে এগিয়ে যাবে। আরেকটি রাজনৈতিক দল আছে যারা কোটি কোটি টাকা হাতে ব্যাগ বক্সে নিয়ে আছে, যাদের দল করলে ভাড়া বাড়িতে থাকতে হয় না, রাজপ্রাসাদ হয়ে যায়, বড় বড় BMW গাড়ি আছে। আমি আশা করছি আজকে হিরণদা যেভাবে আছে, আর ঠিক 1 বছর পর বা 6 মাস পর বা 2 মাস পর হিরণদার বিশেষ কোনো পরিবর্তন দেখবো না। আমি একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতেই হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন ক্রসফায়ার। ফিরে এলাম বিরতির পর। আমরা ক্রসফায়ারে আজকে আলোচনা করছি টলি তারকাদের মধ্যেও গেরুয়া শিবিরে যাওয়ার ঝোঁক নিয়ে। আমি সুমনের কাছে আরও একবার আসবো। সুমন, কিছুক্ষণ আগে সমীকতা যেটা বলছিলেন যে তৃণমূল কংগ্রেস নাকি এই সমস্ত মুখকে ব্যবহার করেছে, তাদের ক্রাউড পুলার হিসেবে ব্যবহার করেছে। আমার প্রশ্ন যে ঠিক আছে, যদি বিজেপিও তাদের নিতে চায়, এছাড়া আর কিভাবে ব্যবহার করতে চায়? তারকাদের দলে টানার লক্ষ্য, সেটা একটা দলের ভিন্ন কোথায়? বিজেপির জন্য কি ভিন্ন? যে রুদ্রনীল ঘোষ বিজেপিতে যোগদান করছেন, কি করবেন তাকে নিয়ে বিজেপি? তো সেটা পরের প্রশ্ন, সেটা দল ঠিক করবে। কিন্তু যে বিষয়টা আমি তুলে ধরতে চাই, হ্যাঁ, আমার মনে হয় এটা আমার বলা উচিত একজন দায়িত্ববান অভিনেতা এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে, সেটা হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে আছি 1998 থেকে। আমি বাম আমলের আমাদের ইন্ডাস্ট্রি দেখেছি। বাম আমলের অনেক কিছু খারাপ ছিল, কিন্তু বাম আমলে ইন্ডাস্ট্রিতে কোনো ইন্টারফেয়ার করা হয়নি। ইন্ডাস্ট্রির লোকেদের হাতে ছিল, তারাই চালাতো। কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পর ইন্ডাস্ট্রিতে তাদের যে রাজনৈতিক হস্তক্ষেপ,
এবং তারা যেভাবে ইন্ডাস্ট্রিটা নিজেদের হস্তগত কুক্ষিগত করে চালাতে শুরু মমতা করেছে, বন্দ্যোপাধ্যায় ইন্ডাস্ট্রির মানুষজনদের জন্য যে এত কিছু করেছেন, এটাকে কি ইন্টারফেয়ার বলেন? আমি কিন্তু আপনার সময় কোনো কথা বলিনি। আমি প্রশ্নটা আমাকে দয়া করে করে রাখলাম। বলতে দিন, আপনি তারপরে বলবেন এবং আপনার প্রশ্নের নিশ্চয়ই আমি উত্তর দেব। এইটুকু ভদ্রতা আপনার থেকে এক্সপেক্ট করতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে যে যেভাবে তৃণমূল কংগ্রেসের হস্তক্ষেপ এবং তাতে আজকে আমাদের ইন্ডাস্ট্রি যেখানে দাঁড়িয়ে আছে, যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইন্ডাস্ট্রির মধ্যে যেভাবে রাজনৈতিক রং ছড়িয়ে পড়েছে বা ভাগাভাগি হয়েছে, সেটা অত্যন্ত দুঃখজনক। এবং যে কারণে অ্যাজ আ কালচারাল কনভেনার অফ ওয়েস্ট বেঙ্গল বিজেপি, আমি অথবা আপনি যদি আমাদের রাজ্যের প্রেসিডেন্ট দিলীপ ঘোষের কথা বলেন, আমরা প্রেস কনফারেন্স করেও কিন্তু জানিয়েছি যে আমরা যদি ক্ষমতায় আসি, আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো রাজনৈতিক রং লাগতে দেবো না, ইন্ডাস্ট্রি চালাবে ইন্ডাস্ট্রির লোকেরা। ইন্ডাস্ট্রি যেভাবে তৃণমূল কংগ্রেস আমলে, সেখানে যে কোনো অভিনেতা অভিনেত্রী তার যে কোনো মুহূর্তে মনে হতে পারে যে এর বিরোধিতা করা উচিত, এবং সেই জায়গা থেকে বিরোধিতা করার একমাত্র স্বচ্ছ প্ল্যাটফর্ম ভারতীয় জনতা পার্টি, সেই কারণে তারা সেই দিকে ঝুঁকছে। মানে আজকে এই কথা কেন বলে মনে হচ্ছে? আপনারা ইলেকশনে গোহারান হেরেছেন বলে? শুরু করলে মুশকিল হয়ে যাবে। ইলেকশনে ভারতীয় জনতা পার্টির পক্ষে কেউ দাঁড়ায়নি, এটা মিসগাইড করছেন বা এটা মিসলিড করছেন আপনি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কেউ দাঁড়ায়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ দাঁড়ায়নি। কয়েকজন অভিনেতার বিরুদ্ধে কোনটাকে বলছেন একটু স্পেসিফাইড করুন, মানুষকে বিভ্রান্ত করা আপনার কাজ নয়, স্পেসিফাইড বলুন। আগে ইন্ডাস্ট্রি কি দিয়েছে সরকার, আজকে সরকার ইন্ডাস্ট্রিকে কি কি দিয়েছে সেই হিসাবে আসুন। আমাদের আর্টিস্ট ফোরামে রাজনৈতিক রং নেই, রাজনৈতিক অত্যাচারে আমরা ফেডারেশন ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছি। ইন্ডাস্ট্রির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেছেন, আপনারা তার থেকে বেটার কি কি করতে পারবেন আপনি বলুন, শুনতে চাইছি আপনার কাছ থেকে। আমরা ঐতিহ্যশালী কোন ইন্ডাস্ট্রির খ্যাতনামা ব্যক্তিত্বরা, আজকে ইন্ডাস্ট্রির প্রথম সারির নেতা, প্রথম সারির অভিনেতারা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখছেন। আমরা স্টুডিওগুলোর পরিকাঠামো চেঞ্জ করতে চাই, আমরা ইন্ডাস্ট্রিটাকে ইন্ডাস্ট্রির মতো চলতে দিতে চাই। ইন্ডাস্ট্রিকে মিছিল, আজকে তৃণমূল কংগ্রেসের মিছিল হলে অঘোষিত বন্ধ থাকে ইন্ডাস্ট্রি, কেন হবে সেটা? কেন বাধ্য করা হয় অভিনেতা অভিনেত্রীদের মিছিলে হাঁটার জন্য? আজকে তো এমন কারুর কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, এটা স্বতঃস্ফূর্ততা। অভিনেতা অভিনেত্রীদের মিছিলে হাঁটার ডাকে জন্য না। আপনি বলুন কোন প্রডিউসার শান্তিমতো কাজ করতে পারে, কোন কলাকুশলী পারে? একজন টেকনিশিয়ান, আপনি একবার ভেতরে গিয়ে খবর নিন দয়া করে, যে কিভাবে রয়েছেন টেকনিশিয়ানরা। একটা কার্ড পেতে গেলে তাদের কত টাকা দিতে হয়। তবে তো আপনাদের নির্বাচনের প্রভাব পড়তো, আপনাদের কথায় মানুষ বিশ্বাস করতো, আপনাদের কলাকুশলী আপনাদেরকে বিশ্বাস করেন, তাই একজন সিঙ্গেল আসনে আপনারা জিততে পারেননি, আপনাদের সমর্থিত কেউ জিততে পারেনি। সমস্ত আর্টিস্টরা একসাথে হয়ে লড়েন, কিন্তু আপনাদের কথা বিশ্বাস আপনি আর্টিস্ট ফোরামে করছেন না বলেই আপনাদের গোহারান হার। না, ভুল করছেন। বাচ্চা মৈত্র হতে পারে, বিজেপির সুমন ব্যানার্জিরা হতে পারে, অঞ্জনা বোসরা হতে পারে। আমি এখানে একটু আসবো প্লিজ, আমি এখানে একটু অরূপ চক্রবর্তীর কাছে আসবো। এই সময় ওই স্পেশাল ফ্লাইটটার বাইরেও একটা এমনি সাধারণ কমার্শিয়াল ফ্লাইট, সেটাও দিল্লির মাটি ছুঁই ছুঁই করছে, যাতে রুদ্রনীল ঘোষ রয়েছেন। যে রুদ্রনীল ঘোষ একসময় বাম ঘনিষ্ঠ ছিলেন, সেই রুদ্রনীল ঘোষ আপনাদের সময় তৃণমূল কংগ্রেসে এসে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কার্যকলাপে তাকে দেখা যেত। শুধু তাই নয়, তাকে রীতিমতো সরকারি পদে তাকে দায়িত্ব অবধি দেওয়া হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ পদে তাকে দায়িত্ব অবধি দেওয়া হয়েছিল। সেই রুদ্রনীল ঘোষ আজকে দিল্লিতে যাচ্ছেন বিজেপিতে যোগদানের জন্য, নাম্বার 1। নাম্বার 2, একটা খুব ইন্টারেস্টিং সাইলেন্স, যেটা তৃণমূলের অনেকে মনে করছেন যে ডিফেন্ডিং সাইলেন্সও বলা যায়। শ্রীকান্ত মোহতা জামিনে মুক্ত হওয়ার পর তিনি নিশ্চুপ। এই দুটো বিষয় আপনাকে কিভাবে ভাবাচ্ছে? না মৌপি, আমি আপনার কথা অনুযায়ী বলি, রুদ্রনীল ঘোষ আমরা যদি ফ্ল্যাশব্যাকে দেখি, কেউ হয়তো ব্যঙ্গ করে বলছিলেন রুদ্র লাল, আজকে রুদ্রনীল, আগামীকাল হয়তো রুদ্র গেরুয়া হইবেন, কিন্তু সেটা আমাদের বিচার্য বিষয় হতে পারে না। আমি একটু আগে সুমনবাবু যেটা বলছিলেন যে বিজেপি করলে বাক স্বাধীনতা থাকবে, আমি ওনার দলের কাছে খুব বিনয়ের সাথে জানতে চাই সেই বাক স্বাধীনতা কোথায় যায় যখন অভিনেত্রী সায়নী ঘোষ একটা তথ্য দেওয়ার জন্য তাকে রেপ থ্রেট করা হয়, বিজেপির একজন নেতা তিনি পোস্ট করেন, তার তলায় শয়ে শয়ে বিজেপির কর্মী সমর্থক এসে তাকে এবং দেবলীনা দত্তকে গণধর্ষণের হুঙ্কার দেয়, তখন এদের
ধরনের বাক স্বাধীনতা কোথায় থাকে? বাক স্বাধীনতা কোথায় থাকে যখন উত্তরপ্রদেশের বুকে হাথরাসের ওই ভয়ঙ্কর ঘটনার পরে বিজেপির একজন নেত্রী তিনি রাস্তায় নেবে, আজকে একটা তাকে পোস্ট করতে দেখা যায় না। এই বাক স্বাধীনতা তার কোথায় থাকে? আজকে রুদ্রনীল ঘোষের কথা বলছেন, রুদ্রনীল বাবুর বাক স্বাধীনতা কোথায় থাকে যখন তার সহকর্মী সঙ্গীত শিল্পী অনিন্দ বাবুকে প্রকাশ্যে হুঙ্কার দেওয়া হয় যে রাজ্যে থাকতে দেওয়া হবে না, সেই বাক স্বাধীনতা কোথায় যায়? আসলে ব্যাপারটা আমি শ্রমিকদের কাছে খুব সংক্ষেপে রেসপন্স আমরা নিই। দেখেছি শ্রমিকদা, যে ইন্ডাস্ট্রির বুকে অনেক যেরকম তৃণমূল বলছিল। আপনি সুমনকে যে প্রশ্নটা করেছিলেন যে বিজেপিতে এই অভিনেতা অভিনেত্রী কলাকুশলীদের কি করা হয়, আমি তৃণমূলের যারা এমপি তাদের পরিসংখ্যান দিলাম। এবার আমি বলি আমাদের যে রয়েছেন লকেট চ্যাটার্জি, যেখানে গড় জাতীয় গড় হচ্ছে 83% হচ্ছে উপস্থিতি, লকেট চ্যাটার্জি হচ্ছে 99%। যেখানে এই ভাই এই আপনি একটু ভদ্রতা মেনটেন করুন তো তৃণমূল, ডোন্ট অ্যাক্ট স্মার্ট উইথ মি। You are damn liar! আরে এত পয়সা বিজেপি পয়সা দেয় বলছেন, আপনাদের একজন মুখমাত্র যার 10,000 টাকা রোজগার করার ক্ষমতা নেই তাকে আপনারা 7,000 টাকা দিয়ে পুষছেন, গাড়ি দিচ্ছেন, আপনি যোগ্যতা নিয়ে প্রশ্ন করছেন। আরে ভাই ওই ভয় কে কাকে 10,000 টাকা যোগ্যতা কে পাচ্ছে আপনি বলুন এখানে। ওই বললাম আপনি কাউকে শ্রমিকদের ব্যক্তিগত মধ্যে বলছেন। করা আপনি ওই শিক্ষা ভয় করতে যাবেন না। আপনি আমার বলতে আপনাদের দেবেন না, এইটাই আপনাদের আমি আপনাকে সমস্যা। বলতে দেব না। এটাই আপনাদের সমস্যা। ওই ভয় অন্য কাউকে দেখাবেন, শ্রমিক দাশগুপ্তকে দেখাবেন না। কেন আপনি কে? আপনি ভয় আপনার কি দেখাচ্ছেন। ক্রেডেনশিয়াল? হ্যাঁ? অতীতে কি কাজ আমার করেছেন? বাংলার credential মানুষের আছে জন্য না কোনটা আছে, করেছেন সে মশাই? আমি বুঝে নেব, আপনাকে প্রমাণ দেব না। আপনি কে? আমার কি ক্রেডেনশিয়াল আছে না আছে, আপনি আমি কে? বুঝে কি নেব। করেছেন যে এত বড় ওই বড় করে কথা অনুব্রত বলছেন? বলছে, আর আপনি এত বড় বড় করে কথা বলছেন, ওই একটা আলোচনা দাদাগিরি সভায় করবেন না। এসেছেন, ওই বিষয় দাদাগিরি বহির্ভূত আমার কথা সাথে বলছেন। করবেন না, দাদাগিরি করে লাভ নেই ভাই, একদম দাদাগিরি করবেন না। বাংলা আমার দাদাগিরির কথা জায়গা বলতে নয়, দিন। দিদির উপরই ভরসা আপনাকে রাখে। কোনো বিরক্ত আপনাদের করিনি। দাদারা যারা আমায় ইলেকশনে বলতে আসছেন, দিন। ইলেকশন আপনাকে চলে গেলে বিরক্ত করিনি। বসন্তের কোকিলের মতো আমায় তারা উড়ে বলতে যাবেন। দিন। আপনি মমতা এক এক বন্দ্যোপাধ্যায় করে বাংলার দিদি মিথ্যা কথা একমাত্র বলে আছেন, যাচ্ছেন। বাংলার মানুষ এটা আমি জানে। আলোচনায় ফিরবো, আমি হিরণের কাছে যাব, কারণ এই মুহূর্তে হিরণের পরবর্তী পদক্ষেপ কি সেইটা আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছোট্ট একটা বিরতি তার আগে নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন ক্রসফায়ার। ফিরে এলাম বিরতির পর, আমি হিরণের কাছে যাব। বোঝাই যাচ্ছে যে হিরণ এখনো অবধি এবং বেশ বেশ আবেগ প্রবণ একটা জায়গাতেই হিরণকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এবং হিরণ সাধারণভাবেও খুব আবেগপ্রবণ মানুষ। হিরণ, সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এই নিয়ে ভাবনা চিন্তা একটা চলছে তোমার মনের মধ্যে, এটা আমরা বুঝতে পারছি। কোনো রকম বার্তা, কোনো রকম ফিলার, কোনো রকম ডাক এখন অবধি এসেছে? দেখো ওই সবগুলো নিয়ে তো আমি ঠিক বলতে পারবো না কি ডাক এসে, সবাই সব কিছু বলে। মানে দেখো আমার প্রিয় নেতাদের মধ্যে অধীরদা আমার খুব প্রিয় নেতা, অধীর রঞ্জন চৌধুরী আমার এক বন্ধু আছেন, আমরা একসঙ্গে থাকি। ও ক্রিকেট খেলতো অধীরদার টিমে, এটা আমার সঙ্গে কথা বলেছে। আই লাইক হিম লাইক এনিথিং, আমার ভীষণ ভালো লাগে অধীরদাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা জীবন মায়ের মতো শ্রদ্ধা করে এসেছি, ভালোবেসে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো ব্যক্তিগতভাবে তো আমার শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে বুদ্ধবাবুর তো আমি বিরাট বড় ফ্যান। মানে ইভেন আমি 2009 সালে বুদ্ধবাবুর কাছে যখন গিয়েছিলাম, আমাদের একটা এনজিও ছিল, সেই এনজিওর কারণেতে, তো সেটা 2 মিনিটে সলভ হয়ে গেছিলো। তো ওরমভাবে তো কিছু হয় না। আর একটু আর নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মুকুল রায়, এদের মধ্যে কোন নেতার সঙ্গে ভালো সম্পর্ক? আমাদের দেশ দেখো এই যে ঘটনাটা ঘটলো ইসরায়েলের, এই যে তোমার দূতাবাসে যেটা সামনে যে এটা ফাটলো, সেটা নিয়ে তুমি যদি তারপর সঙ্গে সঙ্গে দেখো ইসরায়েল থেকে প্রাইম মিনিস্টার বলে পাঠিয়েছেন যে আমরা ভারতবর্ষকে বিশ্বাস করি, উই হ্যাভ এ ট্রাস্ট। তো এটা একটা সারা পৃথিবী বিশ্ব রাজনীতিতে এটা একটা বিরাট আমাদের কাছে ব্যাপার যে তারা বিশ্বাস করছেন। দেখো কোভিড-19 সম্বন্ধে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার বলে দিয়েছেন যে ভারতবর্ষ এমন একটা কোভিড-19-এর ভ্যাকসিন বার করেছে হুইচ ক্যান বি রিয়েলি ওয়ান্ডার টু দি হোল ওয়ার্ল্ড। তো আমরা যে সংখ্যায় তৈরি করছি, তো এটা তো আমাদের দেশের পক্ষে, এই যে আমি যেটা বলছিলাম, আমার একটা ছোট্ট শব্দ ইউজ করেছিলাম, তুমি যদি জাস্ট শব্দটা একটু দেখো, সেটা হলো অ্যাসপিরেশন। মানে আজকের আমাদের যে যুব সমাজ, সারা পৃথিবীর সবচাইতে স্ট্রংগেস্ট যুব সমাজ, তারা কিন্তু চাইছে একটা অ্যাসপিরেশন। তারা দেখতে চাই যে আমাদের জীবনে চাই, অনেক কিছু চাই জীবনে। মানে আরও সেই ওই তথাকথিত রাজনীতিবিদদের জন্য যে আমি না মানুষের সেবা করতে এসেছি, মানুষের জন্য আমি করতে এসেছি, সেবা করা যাতে এনজিও খুলে কাজ করা যায়, তাই না, সমাজ সংস্কার হওয়া যায়, তার জন্য রাজনীতি করার দরকার নেই। তো রাজনীতি করতে আসে তার জন্য ক্ষমতার দরকার হয়।
এবং সেই ক্ষমতা থাকলে তবে তুমি কিছু করতে পারবে, এবং রাজনীতি করে সমাজ সংস্কার করা যায় না, কারণ সমাজ নিজের মতো করে পরিবর্তন হয়। সেই পরিবর্তনের জন্য একটা এভিনিউজ খুলে দেয় রাজনীতি, এটা আমার বিশ্বাস। আর আমি একটা ছোট্ট কথা বলবো, যে বারবার যে তুমি প্রশ্নটা করছো যে আমি কি করব, কি ভাবছি, কোথা থেকে বার্তা এসছে কিনা, আমি কোথায় আছি, আমার কেউ বলছেন আমি খুব কনফিউজড। তো আমি একটা জাস্ট কবিতা খুললাম, আমার খুব ভালো লাগে এই কবিতাটা, কুসুম কুমারী দাসের লেখা কবিতা। 4টে লাইন বলছি, 2টো লাইন বললে তাহলেই ভাল লাগবে। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। তো কথায় বিশাল বিশাল আমি কবজি কেটে নেবো, এখান থেকে মেরে ভাগিয়ে দেবো, এই যে চলছে না একটা বিশাল বিশাল কথা, আমাদের এখন বাংলায় কাজ করতে হবে, বাংলার যুব সমাজের জন্য কাজ করতে হবে। তার জন্য কি করতে হবে সেটা নিয়ে আমি ভাবছি, এবং সেটা যখন ভাববো সেটা ডেফিনেটলি বলবো যে আমি কি করবো। 10 আমার সেকেন্ডস এটাই ফোকাস। বোঝা গেল তোমার কথার সার মর্ম, এবং আমরাও ডেফিনেটলি তোমার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবো। শুধু খুব সংক্ষেপে আমি 4 জনের কাছে 10 সেকেন্ড করে হ্যাঁ নাতে উত্তর নেব। সুমন, তাহলে হিরণ যদি শিবির বদলের কথা ভাবে, বিজেপি থেকে ওয়েলকাম? বিজেপিটা অবশ্যই ওয়েলকাম, বিজেপির দরজা খোলা রয়েছে। শ্রমিকদা? টলিউড ইন্ডাস্ট্রি এখন ভ্রাতৃসংঘ ক্লাব হয়ে গেছে, সেটাকে আবার টলিউড ইন্ডাস্ট্রি করার জন্য যারা যারা সেই শপথ নিয়ে আমাদের কাছে আসতে চায়, ওয়েলকাম। তো হিরণের এই ভাবনা চিন্তাটাকে অরূপ চক্রবর্তীরা কিভাবে দেখছেন? যে আপনারা কি চান যে হিরণ থাকুন নাকি শিবির বদল করুন? অরূপটা। যে কোনো অভিনেতা শিখতে গেলে ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেতা নরেন্দ্র মোদীর কাছে যেতে পারেন, তাতে আমাদের কিছু আপত্তি নেই। কিন্তু আমি হিরণকে একটা জিনিস অ্যাড করে দিই, যে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো তিনি কৃষক আন্দোলনকে সমর্থন করেছিলেন, এবং তার ভিত্তিতে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক থেকে উদ্ধৃত করে বলা হয়েছিল যে বহির্দেশের বিষয় নাক না গলাতে। এইটা আপনার পয়েন্টের সাথে অ্যাড করে নিন। রেফারেন্স যখন দিলেন কানাডার রেফারেন্স আপনি একবার সিপিএম তারপর তৃণমূল থেকে সুবিধা পায় গেরুয়াকরণ দেখে সাধারণ মানুষ আগামী দিনে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আগে ভাববে হিরণ তো প্রথমেই দাদা বলছেন আমরা যে তিনি কোনো সাথে সুবিধার পাশে জন্য থাকি না। রাজনীতি করেননি। হিরণ তো বলছেন যে তিনি কোনো সুবিধার জন্য রাজনীতি করেননি। আমি এনাদের বলছি, আমি এনাকে ছোট করছি না, আমি বলছি জনগণ বিজেপিকে দেখে বলবে দাদা আমরা সাথে পাশে থাকি না। আমাদের সময় একদম শেষ। সাথে পাশে কারা থাকছেন আর কারা থাকছেন না, সেটা কিন্তু সত্যি এই মুহূর্তে জল্পনার একটা বড় সড়র রসদ। অন্যদিকে আমাদের নজর রয়েছে দিল্লির দিকে, কারণ আর কিছুক্ষণ পরেই সেখানে নানান ডেভেলপমেন্ট ঘটবে। সমস্ত খবর আপনাদের কাছে পৌঁছে দেবো সবার আগে। আপাতত ক্রসফায়ার এখানে শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।